বন্ধুরা, মানুষের ইতিহাসে তারা বিভিন্ন ধরনের মিথোলজির জন্ম দিয়েছে, যার কারণে আমরা মুভিগুলোতে এবং প্রাগৈতিহাসিক গল্পের বইগুলোতে ভয়ঙ্কর এবং অদ্ভুত মাইথোলজিক্যাল প্রাণী দেখতে পাই। কিন্তু এই প্রাণীগুলো কি শুধুই গল্পেই সীমাবদ্ধ, নাকি সত্যি একসময় এই পৃথিবীতে তাদের অস্তিত্ব ছিল? বন্ধুরা, এর আগের দুইটি ভিডিওতে আপনাদেরকে মিথোলজির ভয়ঙ্কর কিছু প্রাণীর কথা বলেছিলাম। তবে আজকে জানার চেষ্টা করব এই প্রাণীগুলোর উৎপত্তি কিভাবে হলো। জানার জন্য পুরো ভিডিও দেখতে থাকুন। নাম্বার 1, জায়ান্ট সার্পেন্ট। বন্ধুরা, জায়ান্ট সার্পেন্ট বা স্নেক শুধু কোনো একটি মাইথোলজির মধ্যেই বিখ্যাত নয়। কারণ যদি আপনি নর্থ মাইথোলজির দিকে তাকান, তাহলে আপনি ইয়ারমুঙ্গান্ড নামক একটি জায়ান্ট সার্পেন্ট দেখতে পাবেন। অন্যদিকে ইজিপশিয়ান মাইথোলজিতেও অ্যাপোপিস নামে একটি জায়ান্ট সার্পেন্টকে দেখতে পাওয়া যায়। ইভেন হিন্দুইজম রিলিজনেও আমরা বাসুকি নামের একটি জায়ান্ট স্নেকের কথা শুনতে পাই। কিন্তু আসলে একটি সময় পৃথিবীতে এই সাপগুলো বাস্তবে অস্তিত্ব রাখত। বিশেষ করে আমি এখানে টাইটোনোবুয়া এবং বাসুকি ইন্ডিকাসের কথা বলছি। কারণ যেখানে টাইটোনোবুয়া 42 ফুট পর্যন্ত লম্বা হতো, যা একটি সিটি বাসের সমান, অন্যদিকে বাসুকি ইন্ডিকাস 50 ফুট পর্যন্ত লম্বা হতো, যা প্রায় 1.5টি বাসের সমান। তাই বলাই যায় এই দুইটি জায়ান্ট স্নেক তাদের সময়ে অ্যাপেক্স প্রেডিটর ছিল, যারা যে কোনো প্রাণীকে শ্বাসরোধ করে সহজেই গিলে ফেলতে পারত। টাইটোনোবুয়া দক্ষিণ আমেরিকার মহাদেশে পাওয়া যেত, যেখানে এখন আমাজন জঙ্গল। অন্যদিকে বাসুকি ইন্ডিকাস ভারতের গুজরাট স্টেট থেকে আবিষ্কৃত হয়েছিল। তাই ধারণা করা হয় এই প্রাগৈতিহাসিক সাপগুলো ভারত উপমহাদেশে পাওয়া যেত। এই কারণেই তাদের নামও হিন্দুইজমের বাসুকি স্নেক থেকে নেওয়া হয়েছে। নাম্বার 2, ক্যাথলু। বন্ধুরা, ক্যাথলু নিঃসন্দেহে একটি মাইথোলজিক্যাল ক্রিয়েচার, যা প্রথমবার 1928 সালে কল অফ ক্যাথলু নামক একটি ফিকশনাল শর্ট স্টোরিতে ইন্ট্রোডিউস করানো হয়েছিল। এতে ক্যাথলুকে ভয়ঙ্কর দেখতে একটি অক্টোপাস লাইক জায়ান্ট মনস্টার হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এটি গভীর সমুদ্রের তলায় বাস করতে পছন্দ করত। আপনি যদি কোনোভাবে ক্রিটিশিয়াস পিরিয়ডে অর্থাৎ ডায়নোসর যুগে যেতে পারতেন, তবে আপনি ক্যাথলুর মতো দেখতে ভয়ঙ্কর জায়ান্ট স্যাপ্লোপড দেখতে পারতেন, যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে টুসোটুথাস, যারা 40 ফুট পর্যন্ত লম্বা হতো। এত বড় আকার থাকার কারণে এই প্রাণীটি মোজাসরাসের মতো ভয়ঙ্কর প্রাণীর সাথেও পাঙ্গা নিত। আজ থেকে 66 মিলিয়ন বছর আগে একটি ইম্প্যাক্ট ইভেন্টের কারণে সকল ডায়নোসরের সাথে এই প্রাণীটিও এক্সটেন্ট হয়ে যায়। নাম্বার 3, ইউনিকর্ন। বন্ধুরা, ইউনিকর্নের মতো প্রাণীর প্রথম প্রমাণ কোনো গল্প থেকে নয়, বরং পাকিস্তান এবং ভারতের বিখ্যাত ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের বিভিন্ন খোদাই করা পাথর থেকে পাওয়া যায়। অনেকেই মনে করেন এটি শুধুই একটি মাইথোলজিক্যাল ক্রিয়েচার, কিন্তু বন্ধুরা, এদের মতো প্রাণী বাস্তবেও এক সময় ছিল। কারণ আজ থেকে 40,000 বছর আগে বরফ যুগের ঠান্ডা সময়ে এলাসমোথেরিয়াম নামক একটি জায়ান্ট হর্নেট রাইনোসরাস এই পৃথিবীতে ঘুরে বেড়াতো, যারা রাইনোসরাসের ক্লোজেস্ট রিলেটিভ ছিল। এখন যদি এলাসমোথেরিয়ামের হর্নের আকারের কথা বলি, তবে এটি একটি মানুষের সমান লম্বা ছিল। এই কারণেই এরা পৃথিবীর সবচেয়ে বড় হর্ন অ্যানিমেল হিসেবেই পরিচিত। কিন্তু জলবায়ুর পরিবর্তন এবং আধুনিক মানুষের আগমনের কারণে এরা পৃথিবী থেকে এক্সটিংক্ট হয়ে যায়। নাম্বার 4, ডোয়ার্ফ বা হবিটস। ছোটবেলা থেকেই কার্টুন এবং অ্যানিমেশন মুভিতে আমরা ডোয়ার্ফদের দেখে আসছি। আসলে হবিটস কোনো নতুন জিনিস নয়, বরং এদের কথা 1300 বছর আগে থেকেই নর্থ মাইথোলজিতে ছিল। কিন্তু বন্ধুরা, হবিটস শুধুই গল্পের পাতাই সীমাবদ্ধ ছিল না। কারণ আজ থেকে প্রায় 50,000 বছর আগে হোমো ফ্লোরিসিনসিস নামক একটি ক্ষুদ্র মানব প্রজাতি পৃথিবীতে ছিল। আপনি ভাবতে পারবেন না এদের আকার মানুষের তুলনায় সর্বোচ্চ অর্ধেক হতো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আজকের দিনেও আফ্রিকার কঙ্গো রেইন ফরেস্টে এমন এক জনগোষ্ঠী বসবাস করে, যাদেরকে বলা হয় পিগমি জনগোষ্ঠী। বিজ্ঞানীরা মনে করেন তাদের উচ্চতা কম হওয়ার পেছনের কারণ হচ্ছে তাদের পরিবেশ। বনের গভীরে সূর্যের আলো কম পৌঁছায় এবং ছোট আকারে শরীরের শক্তিক্ষয়ও কম হয়। আর বিশ্বাস করুন বা না করুন, ছোট আকার তাদের শিকার এবং অরণ্যের ভিতর চলাফেরায় দক্ষ করে তোলে। নাম্বার 5, ড্রাগন। ড্রাগনকে তো আমরা সবাই কোনো না কোনো মুভি বা সিরিজে দেখেছি। সাধারণত ইস্টার্ন কালচারে এগুলোকে ডানা ছাড়া দেখানো হয়, আর ওয়েস্টার্ন কালচারে এদেরকে ডানা সহ দেখানো হয়। মনে করা হয় ড্রাগনসের ধারণা এসেছে ডায়নোসর থেকে, কারণ প্রাচীন যুগেও মানুষেরা ডায়নোসরের ফসিল পেত। কিন্তু উন্নত প্রযুক্তি না থাকার কারণে তারা এই ফসিলগুলোকে মাইথোলজিক্যাল ক্রিয়েচারে কল্পনা করত। কিন্তু আজ থেকে 66 মিলিয়ন বছর আগে ড্রাগনের মতোই এক ভয়ঙ্কর ডানাওয়ালা প্রাণী ছিল, যার নাম ছিল কোয়েটজালকোয়াটলাস। বন্ধুরা, এরা পৃথিবীতে এখন পর্যন্ত আসা সবচেয়ে বড় উঠতে পারা ডায়নোসর ছিল, যারা কোনো ড্রাগন থেকে কম ছিল না।
তুলনার জন্য বলতে গেলে এর শুধু ঠোঁটের আকারই ছিল 2টি মানুষের সমান। এ কারণেই এটি সহজেই মৃত ডায়নোসর এবং তাদের বাচ্চাদের খেয়ে ফেলতে পারত। কুয়েটজালকোয়েটলাস উড়ন্ত র্যাপটাইলের গ্রুপ টেরোসরাসের অন্তর্ভুক্ত ছিল এবং এটি ক্রিটিশিয়াস এক্সটেনশনে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 6, ইয়েতি অ্যান্ড বিগফুট। বন্ধুরা, 2 পায়ে চলা মানুষের মতো বানরের কথা তো অবশ্যই শুনেছেন, যারা হিমালয়ান কালচারে ইয়েতি নামে পরিচিত। ধারণা করা হয় এরা বরফে আচ্ছাদিত পাহাড়ে বসবাস করে। ইভেন একবার তো 1951 সালে মাউন্ট এভারেস্টের কাছে তাদের ফুটপ্রিন্ট দেখা গিয়েছিল, কিন্তু পরে জানা যায় এটা ভাল্লুকের ফুটপ্রিন্ট ছিল। এই প্রাণীর একটি রিয়েল ভার্সন আমেরিকানসের মধ্যে খুব বিখ্যাত, যাকে বিগফুট নামে ডাকা হয়। এই প্রাণীকেও 1966 সালে একবার রেকর্ড করা হয়েছিল, কিন্তু অনেক গবেষক মনে করেন যে এই ফুটেজ ফেক ছিল। তবে যাই হোক, আজ থেকে 3.7 মিলিয়ন বছর আগে আফ্রিকার গরম মরুভূমিতে অস্ট্রেলোপেথিকাস নামক একটি প্রাণী ঘুরে বেড়াতো। এরা দেখতে ঠিক এটি বা বিগফুটের মতো ছিল, কিন্তু বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আসলে এই প্রাণীগুলো আর কেউ নয়, বরং মানুষেরই আর্লি ফর্ম ছিল, যেটা শুধু থিওরি মাত্র। অস্ট্রেলোপেথিকাসের মস্তিষ্কের আকার আধুনিক মানুষের তুলনায় 3 গুণ ছোট ছিল, তাই এদের মধ্যে কথা বলার ক্ষমতা ছিল না এবং কোনো সরঞ্জাম তৈরি করার ক্ষমতাও ছিল না। নাম্বার 7, লকনেস মনস্টার। বন্ধুরা, প্রায় 1500 বছর ধরে স্কটল্যান্ডের লকনেস লেকে মানুষ একটি মনস্টার দেখার দাবি জানিয়ে আসছে। মানুষেরা বলে এটি একটি দীর্ঘ গলার ডায়নোসরের মতো দেখতে, কিন্তু অনেক গবেষণা সত্ত্বেও এমন কোনো জীবন্ত মনস্টার খুঁজে পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা মনে করেন এটি শুধুই একটি মাইথোলজিক্যাল ক্রিয়েচার। কিন্তু অদ্ভুত বিষয় হলো 66 মিলিয়ন বছর আগে এই মনস্টারের মতোই দেখতে প্লেসিওসরাস সত্যিই সমুদ্রের গভীরে ঘুরে বেড়াতো, কিন্তু প্লেসিওসরাসের আকার লকনেস মনস্টারের থেকে অনেক বড় ছিল। এই প্রাণীটি প্রায় 150 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে, কিন্তু ক্রিটিশিয়াস এক্সটেনশনে এরা বিলুপ্ত হয়ে যায়। এখন প্রশ্ন হলো, যদি প্লেসিওসরাস এত আগেই বিলুপ্ত হয়ে যায়, তবে মানুষ 1500 বছর আগে লকনেস মনস্টারকে কিভাবে দেখেছে? আমার মনে হয় 1500 বছর আগে কেউ হয়তোবা এই লেক থেকে প্লেসিওসরাসের ফসিল খুঁজে পেয়েছিল এবং ভেবেছিল এখনো এই লেকে এই ফসিলের দানব বসবাস করে, আর এভাবেই প্লেসিওসরাস এক মনস্টারের গল্পে পরিণত হয়। বন্ধুরা, আমি আশা করি আজকের ভিডিওর ইনফরমেশন আপনাদের কাছে ভালো লেগেছে। যদি লেগেই থাকে ভিডিওটিতে একটি লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার কোনো ফ্রেন্ডের কাছে। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।